তো দেখ, সার্কুলেশন যে চ্যাপ্টারটা আছে হিউম্যান ফিজিওলজি, আমরা অ্যাকচুয়ালি যেটা পড়বো সেটা হচ্ছে 11টা এখন পড়বো। একটা দুটো জুলজি, একটা দুটো করে বটনি, এভাবে অল্টারনেট করে পড়বো, কারণ আমাদের কোশ্চেন যেগুলো হবে। আচ্ছা, এবছর ফিজিক্স কেমিস্ট্রি বায়ো তিনটেই এখানে হবে, হ্যাঁ, যে ইউটি গুলো হবে তোরা ওখানে যেমন দিবি, সেখানে বাকিরা দিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সবই দেওয়া হবে। ভালো করে সিলেবাস আগের থেকে আমি বলে দেবো, সেভাবে করবি, ঠিক আছে? তো সার্কুলেশন যে চ্যাপ্টারটা, এখানে আমাদের কি কি জানতে হবে? ওপেন সার্কুলেশন কোনটা, ক্লোজ সার্কুলেশন কোনটা? ওপেন সার্কুলেশন কোনটা হবে সামনে? The ocean circulation of blood is formed by the spaces in the body. তার মানে সার্কুলেশন দু ধরনের আমরা দেখবো, একটা ওপেন সার্কুলেশন, একটা হচ্ছে ক্লোজ সার্কুলেশন। আচ্ছা, যেদিন যেটা পড়ানো হবে না, অ্যাকচুয়ালি আগের ক্লাসে আমি বলে দেবো যে এই দিন আমরা এটা পড়বো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভালো করে এটা পড়ে যাবে, কারণ তোমরা তো ফ্রেশার্স নও, পড়েছো এখন। পুরো চ্যাপ্টারটা ভালো করে রিডিং দিয়ে আসবে। যখন আমি পড়াবো জিনিসটা রিলেট করতে পারবেন সেটার সাথে, একেবারে ব্ল্যাঙ্ক চলে আসবে। সো ওপেন, আর যেটা পরীক্ষা থাকবে সেটাও পড়ে আসতে হবে। ওপেন সার্কুলেশন মানে হচ্ছে যেখানে আমি কি দেখছি, যে সার্কুলেটরি মিডিয়াম, ধর ব্লাড, কারো ক্ষেত্রে ওয়াটার, কারো ক্ষেত্রে লিম, মানে আমাদের ক্ষেত্রে ব্লাড লিম দুটোই আছে। ওয়াটারও থাকে, যেমন ওয়াটার ভাস্কুলার সিস্টেম কাজে থাকে, ইকান্ডারমাটা, পরিফেরা, তো থাকে। তো যখন আমরা দেখছি এটা পুরো টিস্যুটা ফ্লোট করছে এই মিডিয়ামে, মানে এই হচ্ছে হার্ট। তো হার্টের মধ্যে ব্লাড যায় প্রথমে কি দিয়ে? ভেন দিয়ে যাবে, মানে ভেনে কাভা, ভেনে কাভা দিয়ে ব্লাড ঢোকে। আর অ্যাওর্টা দিয়ে ব্লাড বেরোয়, তাই তো? অ্যাওর্টা দিয়ে ব্লাড বেরোবে। তো এই ব্লাডটা এসে এখানে ডাইরেক্টলি ওপেন হয়ে গেল টিস্যুর মধ্যে। এটা হচ্ছে টিস্যু। তার মানে এখানে পুরো ফ্লোট করছে, টিস্যু যে এটা রয়েছে, টিস্যুটা ফ্লোট করছে তার মধ্যে, ব্লাডের মধ্যে। তখন সেটা কি দাঁড়ালো? ওপেন সার্কুলেশন। যদি দেখলাম যে এইটা ডাইরেক্টলি কোনো টিস্যুর মধ্যে ওপেন হচ্ছে না, এটা একটা থিন এরকম অনেকগুলো ব্রাঞ্চ হয়ে ক্যাপিলারির মতো করে পুরো পাইপলাইনের মধ্যেই পুরোটা আছে, এবং আমাদের বডিতে আছে আর্টারি, ভেন, ক্যাপিলারি, এর মধ্যেই ব্লাডটা ফ্লো করে। ব্লাড ডাইরেক্টলি টিস্যুর মধ্যে ওপেন করে না, ডাইরেক্টলি অর্গানের মধ্যে ঢুকছে, কিন্তু অর্গানের মধ্যে টিস্যুর সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, টিস্যুর মধ্যে ওপেন করছে না, মানে টিস্যু গুলো ফ্লোট করছে না, বাদ হচ্ছে না। তো সেই এইটা হচ্ছে ক্লোজ। যদি ডাইরেক্টলি টিস্যুর মধ্যে ওপেন হতো, তখন কি হতো? ওপেন হতো। তো ওপেন সার্কুলেশন ভালো নাকি ক্লোজ সার্কুলেশন ভালো? হুইচ ওয়ান ইজ মোর এফিসিয়েন্ট? ক্লোজ সার্কুলেশন। কেন? Pressure maintain হবে। প্রেসার মেনটেন হবে, আর সেকেন্ডলি হচ্ছে যে এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট হবে। এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট মানে কি? আমার এইখানে মেটেরিয়ালটা আসছে, তো এইখান থেকে জাস্ট ডিফিউজ করে প্রোডাক্টটা বেরিয়ে যাবে অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। মানে তোর যদি টিস্যুর মধ্যে অনেক বেশি কম্পোনেন্ট থাকে, তখন ব্লাড থেকে কম আসবে। আবার যদি টিস্যুতে কম থাকে, ব্লাড তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে কনসেন্ট্রেশন, বা এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টও করতে পারে যদি পাম্প মিডিয়েটেড কিছু হয়, পাম্প দিয়ে ট্রান্সপোর্ট করে। তার মানে সেটা একটা এফিসিয়েন্ট প্রসেস হবে। কিন্তু যদি এটা ডাইরেক্টলি টিস্যুর মধ্যে ওপেন হয়ে যেত, আর ওটা যদি টিস্যুর ওর মধ্যে ফ্লোট করতো, ফ্লোট করলে কি কোনো কাজ হতো না? কারণ এফিসিয়েন্টলি পুরোটাকে রিসিভও করতে পারতো না, হয়তো দিতে ট্রান্সপোর্ট করে দিতে পারতো, কিন্তু যখন নিয়ে আবার আসতে হবে, এক্সক্রিশন করবো, এক্সক্রিশন করতে গেলে কি ব্লাডটাকে নিয়ে এসে কিডনির মধ্যে ঢোকাতে হবে। তো কিডনির মধ্যে নিয়ে আসতে গেলে আমার সমস্ত যেগুলো টক্সিক মেটেরিয়ালটা এফিসিয়েন্টলি নিয়ে আসতে হবে। কিন্তু যদি টিস্যু ফ্লুইডের মধ্যে ফ্লোট করতে থাকে, তাহলে সবগুলো যে রিসিভ করছি কি করে বুঝবো? রিসিভ নাও হতে পারে। তো সেই জন্য এফিসিয়েন্টলি ওটা হয় না। এই জন্য ওপেন সার্কুলেশন লোয়ার গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে দেখতে পাই। কাদের মধ্যে দেখতে পাই? লোয়ার গ্রুপ অফ অর্গানিজম। লোয়ার গ্রুপ অফ অর্গানিজমে দেখতে পাই কি? ওপেন সার্কুলেশন। বাট এক্সেপশন আছে। বলছিলাম, আপনি বললেন যে টিস্যুর মধ্যে ব্লাড ওপেন হচ্ছে না, এটা আমার টিস্যু। যে কোনো টিস্যুর মধ্যে হতে পারে, যে কোনো টিস্যুর মধ্যে হতে পারে। মানে ধর, আমি একটা বললাম, একটা এক্সাম্পল যেমন ককরোচের ক্ষেত্রে, ককরোচের কি হয়? পুরোটা ফ্লোট করছে। তো সে পুরো টিস্যু সব জায়গায় গ্রুপ ফ্লো করছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর হিমোসিল সব এক হয়ে গেছে, বুঝেছো? কিন্তু আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর ব্লাড আলাদা, কম্পোনেন্ট অনেকটা ক্লোজ, বাট আলাদা। অ্যান্ড ক্লোজ সার্কুলেশন যেটা আছে, এই ক্লোজ সার্কুলেশনের ক্ষেত্রে আমাদের কি হয়? আর এটা এফিসিয়েন্টলি ট্রান্সফার করবে, অ্যান্ড প্রেসার মেনটেন করে, অসমোটিক প্রেসার মেনটেন করে, ও এক্সচেঞ্জ অফ মেটেরিয়ালও কন্ট্রোল করতে পারে। লোয়ার গ্রুপ অফ অর্গানিজম হলেও, মানে যত ইনভার্টিব্রেট আছে,
ইনভার্টিব্রেট মানে ফ্রম দ্য পরিফেরা টু ইকানোডার্মাটা, মানে ইকানোডার্মাটার পরেও আরেকটা আছে হেমিকর্ডাটা। এগুলো সব আমরা কি দেখতে পাই? ওপেন। কিন্তু এক্সেপশন আছে অ্যানিলিডস। অ্যানলিড সবসময় এক্সেপশন গুলো জানতে হবে। অ্যানলিডা গ্রুপ যেটা আছে, এই অ্যানিলিডা যার মধ্যে আর্থ পড়ে যাচ্ছে, এদের ক্ষেত্রে আমরা কি দেখবো? ক্লোজ সার্কুলেশন। আর এই ক্লোজ সার্কুলেশন হায়ার গ্রুপ অফ অর্গানিজম, মানে তুই ফিশ থেকে শুরু করে পুরো চলে যা ম্যামালস পর্যন্ত। তার মধ্যে রেপটাইলস মানে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস মানে পাখি, ম্যামল, সবার মধ্যে কি দেখতে পাবো? ক্লোজ সার্কুলেশন। মাথায় থাকলো? আমাদের বডিতে কি ওপেন আর ক্লোজ দুটোই পাই? দুটোই পাই। কারণ আমাদের যে ওপেন সার্কুলেশন কিন্তু লিম্ফাটিক ভেসেলসে আছে। লিম্ফাটিক সিস্টেম হচ্ছে ওপেন, কারণ লিম্ফাটিক সিস্টেমে লিম্ফ ডাইরেক্টলি টিস্যুর মধ্যে গিয়ে ওপেন হয়। কিন্তু ব্লাড ভাস্কুলার সিস্টেম কিন্তু ক্লোজ। তার মানে হিউম্যান বডিতে আমরা দু ধরনের সার্কুলেশন পাই, একটা ওপেন সার্কুলেশন, একটা ক্লোজ সার্কুলেশন। ক্লোজ সার্কুলেশন কোনটা? ব্লাড ভাস্কুলার সিস্টেম। কিন্তু লিম্ফাটিক সার্কুলেশন যেটা লিম্ফ ট্রান্সপোর্ট হচ্ছে লিম্ফাটিক ভেসেলস দিয়ে, সেটা কিন্তু কোন ধরনের সার্কুলেশন? ওপেন সার্কুলেশন। মাথায় ঢুকলো? ওকে। তো এবার জানতে হবে এই যে সার্কুলেটরি মিডিয়াম। তার মানে এরকম না যে ওপেন সার্কুলেশনে আর্টারিজ ভেন্স কিছু থাকবে না, সব থাকতেই পারে। ওপেন সার্কুলেশন সিস্টেমে যাদের হ্যাঁ আছে থাকবে। আর্টারিজ হ্যাঁ ভেন্স সব থাকতেই পারে, থাকতে পারে। ক্যাপিলারিজও থাকতে থাকতেই পারে, ক্যাপিলারি থাকবে না। পারে। আর্টারি ভেন থাকবে। আর্টারিওল থাকতে পারে, ব্রাঞ্চ। ভেনের ভেনিওল থাকতে পারে, কিন্তু এরা মিট করবে না। মিট করলে তো ক্লোজ হয়ে যাবে। সার্কুলেটরি মিডিয়াম কি আছে হিউম্যান বডিতে? হিউম্যান বডিতে সার্কুলেটরি মিডিয়াম হিসেবে কি আছে? সেটা হচ্ছে ব্লাড আছে প্লাস লিম্ফ আছে। আমরা এই ফার্স্ট মান্থটা একটু স্লো যাব, ঠিক আছে? তারপরে ফার্স্ট এগোবো। তো ব্লাড এন্ড লিম্ফ হচ্ছে কি আমাদের সার্কুলেটরি মিডিয়াম। আচ্ছা, এই যে ব্লাড এন্ড লিম্ফ, এদের কম্পোজিশন কি আছে আমাদের জানতে হবে, এদের ফাংশন কি জানতে হবে, রাইট? তো ফার্স্টে আমরা চলে যাব ব্লাড। যদি তোকে ডিফাইন করতে বলা হয় হোয়াট ইজ ব্লাড, বলতে পারবি ব্লাডটা কি? প্লাজমা প্লাস আর কিছু? আর কিছু? ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটা আমি সাকনিকে নিলাম, সেটা হচ্ছে ব্লাড হচ্ছে ফ্লুইড কানেক্টিভ টিস্যু। হোয়াই ফ্লুইড কানেক্টিভ টিস্যু? কারণ এখানে কি রয়েছে? লিকুইড পার্টটা বেশি, তাই না? এখানে 55% কি আছে? প্লাজমা। 45% কি আছে? ব্লাড সেলস। তো সলিড আছে কম, লিকুইড আছে বেশি, তার জন্য এটা ফ্লুইড বলতে পারি। কানেকটিভ টিস্যু কেন? ইট কানেক্টস দ্য হোল পার্টস অফ দ্য বডি অ্যাজ ওয়েল অ্যাজ, এটা মেসোডার্মাল অরিজিন, যেমন অল কানেকটিভ টিস্যু মেসোডার্ম থেকে তৈরি হয়। ব্লাড অলসো অরিজিনেট ফ্রম দ্য মেসোডার্মাল অরিজিন, প্লাস ইট কানেক্টস দ্য হোল বডি। তার জন্য এটাকে আমরা কি বলতে পারি? যে ফ্লুইড কানেকটিভ টিস্যু। মাথায় ঢুকলো? সো ব্লাডকে আমরা কি বলতে পারলাম? ফ্লুইড কানেকটিভ টিস্যু। কেন? কারণ এর ফ্লুইডিটি আছে, লিকুইড পার্টটা বেশি আছে, অ্যান্ড এখানে তোর কানেকশন করছে, মানে পুরো পুরো বডিটাকে কানেক্ট করছে। মানে সব জায়গায় তোর ব্লাড নিয়ে নারিশমেন্ট, তারপরে নিউট্রিশন নিয়ে যাচ্ছে, তারপরে গ্যাসেস এক্সচেঞ্জ করছে, এক্সক্রিটিভ প্রোডাক্ট ট্রান্সপোর্ট করে দিচ্ছে। তাহলে এটা সবগুলো করছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ব্লাড পিএইচ কি হবে? অ্যালকালাইন। 7.2 to 7.4, এইটা হচ্ছে ব্লাডের পিএইচ। 7.2 কোথায় পাবো? সেটা হচ্ছে ভেনের যে ব্লাডটা সেখানে হচ্ছে 7.2, বাট আর্টারির যে ব্লাডটা সেখানে 7.4। কেন? কারণ ভেন হচ্ছে ডিঅক্সিনেটেড ব্লাড, ওখানে কার্বন ডাই অক্সাইড বেশি আছে। তো কার্বন ডাই অক্সাইড বেশি থাকলে সে কার্বনিক অ্যাসিড তৈরি করে কার্বনিক এইচ প্লাস আয়ন বাড়াবে। তো বাড়ালে কি হবে? তোর পিএইচটা একটু কমবে। তাই 7.2 কোথায় রয়েছে? আর্টারি যদি ব্লাডটা নিই সেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি কত পাবো? 7.4। তো ব্লাড হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। যদি পিএইচ তুই ব্লাডে চেঞ্জ করে দিস, 8 হয়ে গেল, তখন তোর গল্প হবে
রেস্ট ইন পিস, মরে যাবে। কারণ কার্বন ডাই অক্সাইড মিক্সড হচ্ছে, কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করে দিচ্ছে, বুঝেছো? আবার যদি এটা 6 এর নিচে চলে যায় তখনও গল্প শেষ, মরে যাবে। তো এই পিএইচটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি পিএইচ হচ্ছে মানে এভরি এনজাইম পিএইচ স্পেসিফিক তার ফাংশন করে, যদি পিএইচ চেঞ্জ হয় ফাংশন করতে পারবে না। ওকে, কারণ এই যে ব্লাড দিয়ে, তুই জানিস ব্লাড যে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে, অক্সিজেন ট্রান্সপোর্ট করে, এখানেও কিন্তু এনজাইম মেডিয়েটেড প্রসেস, কার্বনিক অ্যানহাইড্রেস, মাথায় আছে? তো সেটা যদি ঠিকঠাক কাজ না করতে পারে গল্প। আচ্ছা, ব্লাড রেড কালার কেন? ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, তাই তো? হিম মানে কি গো? আয়রন, ফসফেটিক গ্রুপ অলসো এন্ড আয়রন, আর গ্লোবিনটা হচ্ছে, সো আয়রন কন্টেইনিং রেসপিরেটরি পিগমেন্ট, হিমোগ্লোবিনকে আমরা কি বলতে পারি? ইজ আ রেসপিরেটরি পিগমেন্ট, রেসপিরেটরি পিগমেন্ট। রেসপিরেটরি কেন? কারণ এটা অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ করে, তার জন্য এটাকে আমরা কি বলতে পারি? রেসপিরেটরি পিগমেন্ট। এটা হচ্ছে আয়রন কন্টেইনিং রেসপিরেটরি পিগমেন্ট, কালারটা কি হয়? লাল হয়। হিমোগ্লোবিন ছাড়া এরকম আরো একটা রেসপিরেটরি পিগমেন্ট আছে, এটা আমাদের বডিতে নেই, একটা বক্স করে লিখে রাখবি ইনফরমেশন, এটা এখানে যেন নয়, যে আদার দেন হিমোগ্লোবিন হিমোসায়ানিনও থাকে। হিমোসায়ানিন হচ্ছে কপার কন্টেনিং রেসপিরেটরি পিগমেন্ট, কপার আছে এর মধ্যে, কপার, এবং যার জন্য এই কালারটা কি হয়ে যায়? ব্লু। এই কালারটা কি হবে? ব্লু কালার হয়। কাদের মধ্যে পাবো? আর্থ্রোপোডে পাবো। আর্থ্রোপোডা গ্রুপের মধ্যে আমরা এই হিমোসায়ানিন দেখতে পাই। তাহলে স্যার হিমোসায়ানিন কেন ইভলিউশনারি সামনে এলো না? কারণ হিমোসায়ানিন এফিসিয়েন্সি হিমোগ্লোবিনের থেকে কম, তার জন্য হিমোসায়ানিন আর ফার্দার ইভলিউশনে এগোতে পারে। মাথায় ঢুকলো? তাহলে তোমাকে যদি বলা হয় যে হিমোগ্লোবিন দিয়ে একটা এক্সাম্পল দিল গরু, কাউ, আর হিমোসায়ানিন দিয়ে চিংড়ি মাছ, প্রন দিয়ে দিল, দিয়ে তোকে ম্যাচ করতে বললো, তাহলে হিমোগ্লোবিন কার ক্ষেত্রে হবে? যত ম্যামালস আছে হিমোগ্লোবিন পেয়ে যাবো। ম্যামালস মানে হায়ার ফিশ থেকে শুরু করে সবার মধ্যেই পাচ্ছি। তুমি যদি আর্থ্রোপোডে চলে যাও, সেখানে আমি কি পাচ্ছি? হিমোসায়ানিন। ক্লিয়ার হলো? তো রেড কালার গেল। আচ্ছা, ব্লাড খেয়েছিস কখনো আরামসে? রক্ত খাসনি? খেয়ে দেখবি কেমন টেস্ট হয়। সল্টি, নোনতা। কেন নোনতা হয়? আয়োডাইজ সল্ট থাকে, তাই তো, টাটা সল্ট, নামক। ওখানে ইনঅর্গানিক সল্ট থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এইসব গুলো ইনঅর্গানিক সল্ট গুলো থাকার জন্য ব্লাড কেমন টেস্ট হবে? নোনতা হয়, সল্টি। ঠিক আছে, সুযোগ পেলে রক্ত খেয়ে দেখবি, লোকেরটা, নিজেরটা না। রাস্তাঘাটে কোনো জায়গায় কেটে ফেটে গেছে, কারো দাঁড়ান টেস্ট করবে রক্ত, এইটুকু দিয়ে দেবে তোকে, চিন্তা করিস না। আর ব্লাডের মধ্যে কি থাকে? ব্লাডের মধ্যে ব্লাড সেলস প্লাস, ব্লাডের মধ্যে রয়েছে প্লাজমা। তার মানে আমরা যদি ব্লাডটাকে জিস্ট করে ফেলি, ব্লাড কি দেখলাম? ব্লাড ইজ আ ফ্লুইড কানেকটিভ টিস্যু, তাই তো? রেড ইন কালার, alkaline in nature, salty in taste, and made up of blood corpuscles বা ফর্মড এলিমেন্টস বলে। আচ্ছা, ব্লাড সেলস কে ফর্মড এলিমেন্টস কেন বলে? কেন বলে কেউ বলতে পারবে? এনিওয়ান? হোয়াই ব্লাড সেলস আর নোন এজ ফর্মড এলিমেন্টস? অ্যাসারশন রিজনিং দিতে পারবে। একটা স্টেটমেন্ট দিল অ্যাসারশন, যে ব্লাড সেলস ইজ অলসো নোন এজ ফর্মড এলিমেন্টস, রিজন এবার কি হতে পারে বলো দেখি, শোনাও। সুশোভন। হুম, তো সবাই তো কোনো না কোনো সেল থেকে ফর্ম করে, তো কোনো ব্যাপার নাই। বাচ্চাও তাই বলেছিল, যে অল সেলস অরিজিনেট ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেলস। আর ওর মধ্যে ওই যে রেড ব্লাড সেলস গুলো আছে, তারপর আপনার ইউসিনোফিল, বেসোফিল। হ্যাঁ, ডব্লিউবিসি, তারপর কি হয়েছে? না না, মানে ওই লিকুইড পার্টের মধ্যে সেলুলার পার্টের আছে। দেখ, ফর্মড এলিমেন্টস কেন বলে, নর্মালি আমরা জানি যে একটা সেল, এই একটা সেল তো, এই সেলটা কি করে? মাইটোসিসে ঢোকে, এখন দুটো সেল তৈরি করে, আবার মাইটোসিস হবে, 4টে সেল তৈরি করবে। এটা আমরা জানি, সেল ডিভিশন করে করে।
ব্লাড সেল সেল ডিভিশন প্রসেস আসে, কারণ আরবিসি থেকে কখনো আরবিসি তৈরি হবে না, ডাব্লিউবিসি থেকে কখনো ডাব্লিউবিসি তৈরি হবে না। একটা লাইফ স্প্যান আছে, মরবে, শেষ। কিন্তু তৈরি হচ্ছে কোথা থেকে? ফ্রম দ্য স্টেম সেলস অর প্রোজেনিটর সেলস, যেটা আছে বোন ম্যারোর মধ্যে। বুঝেছো? ফ্যাক্টরি একটা রাখা রয়েছে, ফ্যাক্টরিটা হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারো থেকে কি তৈরি হবে? আরবিসি তৈরি হবে, প্লেটলেট তৈরি হবে, ডাব্লিউবিসি তৈরি হবে। কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর ওই সেলগুলো ম্যাচিওর হয়ে যাবে, ডিফারেন্সিয়েট করে যাবে, কিন্তু ওই সেলগুলো আর নতুন সেল তৈরি করতে পারবে না। এই জন্য এগুলোকে সব কি বলে? ফর্ম সেল। ফর্ম হচ্ছে গল্প শেষ। মাথায় ঢুকলো? ওরা প্রি এক্সিস্টিং সেল থেকে আসছে না, ওরা আসছে অলওয়েজ প্রোজেনেটর সেলস আর স্টেম সেলস, যেটা আছে বোন ম্যারোর মধ্যে। ক্লিয়ার হলো এইটুকু? কারণ এটা নতুন কোনো সেল তৈরি করতে পারে না। বাকি অন্য সেল পারে, যেরকম নার্ভ সেল তো ডিভাইডই করে না, তাকে ছেড়ে দাও। বাট অন্য সেল, ধর তোর আমি স্পার্মাটোজেনেসিস, স্পার্ম তৈরি হচ্ছে। তো স্পার্ম যখন তৈরি হয় কোথা থেকে? স্পার্মাটোগোনিয়াম। স্পার্মাটোগোনিয়ামের পর সেটা ডিভাইড করে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেটা ডিভাইড করে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেটাই ডিভাইড করে স্পার্মাটিড, তারপরে ম্যাচিওর স্টেজে যাচ্ছে স্পার্মাটোজোয়া। তারা প্রি এক্সিস্টিং সেল থেকে ডিভিশন 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 করতে করতে আসছে। সেই জন্য সেটাকে ফর্ম সেল বলবো না। হ্যাঁ, ফাইনালি স্পার্ম হয়ে তারপরে ডিভাইড করছে না, মরে যাচ্ছে, কিন্তু লট অফ সেল ডিভিশন ক্রস করছে। আচ্ছা, তো এই যে ব্লাড, ব্লাড কম্পোনেন্ট কি কি আছে আমাদের জানতে হবে, and তাদের ফাংশন জানতে হবে। ব্লাডের মধ্যে আমি কি কি পাবো? ব্লাড প্লাজমা পাবো, অ্যান্ড কর্পাসেলস বা ব্লাড সেলস পাবো। ব্লাড কর্পাসেলস বা ব্লাড সেলস পাবো, রাইট? তো এই যে প্লাজমা, প্লাজমাটা হচ্ছে কত পার্সেন্ট থাকে? 55% প্লাজমা থাকে, মানে ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড, তাই তো? আর 45% কি থাকে? সেলস। প্লাজমার কি কম্পোনেন্ট আছে? প্লাজমাতে সলিড পাবি, লিকুইড পাবি, অ্যান্ড গ্যাস, তিনটে পাবি। এই লিকুইডটা 90 থেকে 92% তোর লিকুইড চলে যাবে, 6 to 8% চলে যাবে সলিড, আর বাকিটা হচ্ছে গ্যাস। গ্যাস হিসেবে কি থাকবে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এইগুলো ডিজলভ কন্ডিশনে থাকছে। তো এইবার জানতে হবে যে সলিডের মধ্যে কি আছে। সলিডের মধ্যে অর্গানিক কম্পোনেন্ট আছে, আর কি আছে? ইনঅর্গানিক কম্পোনেন্ট আছে। এই যে অর্গানিক কম্পোনেন্ট, এই অর্গানিক কম্পোনেন্টটা, অনেকগুলো অর্গানিক কম্পোনেন্ট আছে ব্লাডে। তার মধ্যে এনসিআরটি তিনটের নাম বলেছে, এবং সেই তিনটেই আমাদের ভালো করে জানতে হবে। কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, এই তিনটের ফাংশন ভালো করে জানতে হবে। অ্যালবুমিন কি করে? অ্যালবুমিন একটা অ্যাবান্ডেন্ট প্রোটিন, সব থেকে বেশি থাকা একটা অ্যাবান্ডেন্ট প্রোটিন, যেটা রয়েছে কার মধ্যে? উইথিন দ্য ব্লাড। এটা হচ্ছে অসমোটিক প্রেসার, ওপি মেনটেন করে, অসমোটিক প্রেসার মেনটেন করে। অসমোটিক প্রেসার মেনটেন না করলে কি হতো? ব্লাডের, তুই বেশি জল খেয়ে নিবি, তো বেশি জল খেলে সেই জলটা অ্যাবজর্ব হয়ে কোথায় ঢুকবে? ব্লাডেই ঢুকবে। তো ব্লাড তখন ডাইলুট হবে, তো ব্লাড ডাইলুট হয়ে গেলে অসমোলারিটি চেঞ্জ হবে। তুই কম জল খেলি, তো জল কম খেলে ব্লাডের অ্যামাউন্ট কমে যাবে, কনসেন্ট্রেশন বাড়বে ব্লাডের মধ্যে, তখন অসমোটিক প্রেসার এক হবে। তো এইগুলোকে যদি অসমোটিক প্রেসার গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে থাকে, তখন সেটা তোর সেলের উপরে রেস্ট্রাকশন করবে। তো সেটাকে একটা ইকুয়াল ব্যালেন্স করে রাখে কে? আমাদের অ্যালবুমিন। অ্যালবুমিন দেখেছিস কৌস্তব? কোথায় দেখেছিস? অ্যালবুমিন দেখা, হ্যাঁ? আরে এগ হোয়াইটটাই তো অ্যালবুমিন ভাই, এগ হোয়াইট পুরোটাই অ্যালবুমিন। আচ্ছা, গ্লোবিউলিন, এই যে গ্লোবিউলিন আছে, এই গ্লোবিউলিন একটা প্রোটিন। এই গ্লোবিউলিন হচ্ছে, এটা অ্যান্টিবডি তৈরি করতে হেল্প করে। কোশ্চেন আসতে পারে, কোন ধরনের গ্লোবিউলিন অ্যান্টিবডি জেনারেট করতে হেল্প করে? গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন হেল্প করে কি? অ্যান্টিবডি জেনারেট করতে। মানে অ্যান্টিবডি কিন্তু তৈরি হচ্ছে কোথায়? বি লিম্ফোসাইটে।
কিন্তু অ্যান্টিবডির যে কম্পোনেন্ট গুলো, যেরকম ইমিউনোগ্লোবিউলিন, এই জন্য আমরা বলি অ্যান্টিবডি গুলো আইজি বলা হয়, ইমিউনোগ্লোবিউলিন। গামা গ্লোবিউলিনটাই মডিফাইড হয়ে সেখানে তার কম্পোনেন্ট দিয়ে সেই অ্যান্টিবডি জেনারেট করে। মাথায় ঢুকেছে এইটুকু? তাহলে ডিফেন্স রোল প্লে করে হলো। আচ্ছা, ফাইব্রোনোজেন। এই যে ফাইব্রোনোজেন যেটা আমরা দিচ্ছি, এটা কি করে? ব্লাড ক্লটিং এ হেল্প করে, ব্লাড ক্লটিং এ হেল্প করে। কারণ ফাইব্রোনোজেন থেকে ইনিশিয়েশন হবে, মানে ফাইব্রোনোজেন লাস্টে যে আসবে, ফাইব্রোনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়। সেই ফাইব্রিনটা মেস লাইক স্ট্রাকচার তৈরি করে ব্লাড কোয়াগুলেশন করে। ক্লিয়ারলি বুঝলে এইটুকু? তো এরপরে জানতে হবে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলো কি কি আছে। ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলো জেনারেলি আমরা ছোট ছোট জানি, যেমন সোডিয়াম Na+, Cl-, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, Mg2+, আয়রন, এইসব কম্পোনেন্ট গুলো থাকে। তো এই কম্পোনেন্ট গুলো হচ্ছে তো ইনঅর্গানিক কম্পোনেন্ট। মাথায় ঢুকলো? ওকে। তো এরপরে চলে যাব কি গ্যাসিয়াস পার্ট, মানে সেগুলো কার্বন ডাই অক্সাইড এন্ড অক্সিজেন এক্সচেঞ্জ করছে। আমরা জানি অক্সিহিমোগ্লোবিন কার্বক্সি হিমোগ্লোবিন ফর্মে নিয়ে যায়, এন্ড ডিজলভ ফর্মে কার্বনিক অ্যাসিড ফর্মে কার্বন ডাই অক্সাইড যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব, সেটা হচ্ছে ব্লাড সেলস। ব্লাড সেলস মানে ব্লাড কর্পাসেলসে চলে যাব। তো ব্লাড সেলস এর মধ্যে আমরা কি পাবো? তিন ধরনের সেল পাবো। আরবিসি, দ্যাট ইজ রেড ব্লাড সেল; ডাব্লিউবিসি, দ্যাট ইজ হোয়াইট ব্লাড সেলস; প্লেটলেট। ওকে, কি পেলাম? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। এই যে রেড ব্লাড সেলস, প্রথমে এক একটা করে পড়ি। কোশ্চেন হচ্ছে রেড ব্লাড সেলটা মাথায় রাখবি, কারণ ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট সেল ইন ইউর ব্লাড। ব্লাডের মধ্যে সব থেকে বেশি থাকা সেল যদি কোনটা হয়? রেড ব্লাড সেল। আমি এইখানে তিনজনের ভ্যালুটা বলে দিচ্ছি, মানে অ্যামাউন্টটা দিলে তোর মাথায় থাকবে। রেড ব্লাড সেল থাকে কত? 5 টু, মেলের ক্ষেত্রে কি হবে? 5 থেকে 5.5 মিলিয়ন কিউবিক পার কিউবিক মিলিমিটার। ওকে। আর ফিমেলের ক্ষেত্রে একটু কম হবে, 4 to 4.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। মাথায় ঢুকলো? যদি ডাব্লিউবিসি চলে যাই, সেই ক্ষেত্রে ডাব্লিউবিসি তে অ্যাভারেজ রেঞ্জ কত? 6,000 to 8,000 পার কিউবিক মিলিমিটার। প্লেটলেটের ক্ষেত্রে হচ্ছে 1.5 লাখ থেকে 3.5 লাখ পার কিউবিক মিলিমিটার। 1.5 লাখ থেকে 3.5 লাখ। ক্লিয়ার হলো? এটা হচ্ছে নর্মাল রেঞ্জ অফ দা আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্লেটলেট। ক্লিয়ার হলো? এবার যদি আমরা, হ্যাঁ, এবার আমরা কম্পারিজন করে জেনারেল ইনফরমেশন গুলো যদি মাথায় রাখতে সুবিধা হবে। যেরকম আরবিসি লাইফ স্প্যান কত, এটা ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড দেখো, এইভাবে নোটস গুলো তৈরি করবে, দিলে কি হবে? কম্পারিজন করে পড়লে তোমার ব্রেনে ওইটা লিস্ট হয়ে যাবে, স্ক্যাটার্ড ফর্মে পড়ো না। আরবিসি কিরকম থাকে আমাদের? 120 দিন বাঁচে, তাই তো? 120 দিন ইন অ্যাডাল্ট। অ্যাডাল্টের ক্ষেত্রে 120 দিন, কিন্তু ফিটাসের ক্ষেত্রে 160 to 180 ডেজ বাঁচে। 160 অ্যাভারেজ, 180 পর্যন্ত বাঁচতে পারে। 160 ডেজ আমি লিখছি ইন ফিটাস। তো এটা লাগবে না, ফিটাসটা ছেড়ে দে, ওটা লাগবে না। এটা মাথা খারাপ করে লাভ নেই, তুই শুধু অ্যাডাল্টটা মাথায় রাখ। আর ডাব্লিউবিসি অ্যাভারেজ কত? অ্যারাউন্ড 16 ডেজ পর্যন্ত বাঁচতে পারে। 6 to 16 ডেজ, কারণ রেঞ্জ আছে, কারণ ডাব্লিউবিসি অনেক ধরনের রয়েছে লাইফ স্প্যান। আর প্লেটলেট কতদিন বাঁচে? কে বলতে পারবে? কিছু ঘন্টা নয়, 6-7 ঘন্টায় তৈরি হতে পারে, বাট বাঁচে কতদিন? অ্যারাউন্ড 6 ডেজ বাঁচতে পারে। অ্যারাউন্ড, হ্যাঁ, কম বেশি হবে, 6 ডেজ বাঁচতে পারে। এইবার এই যে ডাব্লিউবিসি, একটা জিনিস মাথায় রাখবে, কোন টার্মিনোলজির শেষে সেল অ্যালং উইথ পিনিয়া। পেনিয়া মানে হচ্ছে পেন, মানে ডিস্ট্রাকশন। এরিথ্রোপেনিয়া,
এরিথ্রোসাইটোপেনিয়া মানে আরবিসি কমে যাচ্ছে, লিউকোপেনিয়া মানে লিউকোসাইট কমে যাচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া মানে থ্রম্বোসাইট কমে যাচ্ছে। তো কোনো কিছু কমে যাওয়াটাকে বলছে পেনিয়া, মাথায় থাকবে। তার মানে আমরা আরবিসি ক্ষেত্রে কি লিখতে পারি, যদি নাম্বার কমে যায়, ধর এখন নাম্বার কমছে, নাম্বার আর ড্রপ করছে যদি হয়, তখন সেই কেসটাকে আমরা কি বলবো, এরিথ্রোসাইটোপেনিয়া। সেম ভাবে যদি ডব্লিউবিসি ড্রপ করে, লিউকোপেনিয়া। আর যদি প্লেটলেট ড্রপ করে, প্লেটলেট ড্রপ করলে থ্রম্বোসাইটোপেনিয়া। বলো, সেম ভাবে বাড়তেও পারে, এটা বাড়তেও পারে। তখন আরবিসি যদি বাড়ে, তখন তাকে কি বলা হয়, পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া লাগবে না, এটা লাগবে না, বাড়ারটা লাগবে না, শুধু বাড়ারটা এর ক্ষেত্রে মাথায় রাখবি, এটা দরকার নেই, এটা ছেড়ে দে। শুধু বাড়ারটা ডব্লিউবিসি এর মাথায় রাখবি, লিউকেমিয়া বলা হয়, বা যেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। বাড়ারটা ছেড়ে দে, লাগবে না আমাদের, এইটা শুধু ডিস্ট্রাকশনটা মাথায় রাখবি, দিলে হবে। অ্যানিমিয়াটা হচ্ছে তোর যদি হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন যদি কমে যায় তখন হচ্ছে অ্যানিমিয়া, বুঝেছো? সেটা ভিটামিন বি 12 যদি কমে যায়। আর ভিটামিন বি 12 কি করে, রেটিকিউলোসাইট যেটা ইম্যাচিওর আরবিসি, তাকে ইম্যাচিওর আরবিসি ফর্মে হেল্প করে। কিন্তু যদি ভিটামিন বি 12 কমতে থাকে, তখন ম্যাচিওর আরবিসি ঠিকঠাক তৈরি হবে না, ইম্যাচিওর ফর্ম থেকে ভাঙতে শুরু হবে, তখন পারনিসিয়াস অ্যানিমিয়া। আর নর্মাল অ্যানিমিয়া মানে হিমোগ্লোবিন ডিস্ট্রাকশন হচ্ছে, কমে যাচ্ছে। মাথায় ঢুকলো? ওকে। তো এইবার এক একটা করে সেলের সম্বন্ধে আমরা জানি, আমরা নাম্বার জেনে ফেলেছি। আরবিসি, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল দেখতে এরকম ডিসকয়েডাল শেপ, তাই না? বাট যখন ইম্যাচিওর কন্ডিশন থাকে, তখন রেড ব্লাড সেল গোল গোল হয়, এরকম গোল, রাউন্ড শেপ, বিকজ ইট হ্যাজ নিউক্লিয়াস। এর মধ্যে কি হয়েছে, নিউক্লিয়াস থাকবে, এন্ডোক্রাইন রেটিকুলাম থাকবে, গলগি থাকবে, সবগুলো থাকবে, অ্যান্ড অলসো লট অফ হিমোগ্লোবিন, বাট অতটা নয়, বাট হিমোগ্লোবিন থাকে। এই কেসটাকে কি বলা হচ্ছে, রেটিকিউলোসাইট, বা আমরা বলতে পারি ইম্যাচিওর আরবিসি। আচ্ছা, তো ইম্যাচিওর আরবিসির মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, সেল অর্গানেল আছে, হিমোগ্লোবিন আছে। কিন্তু এটা ইম্যাচিওর ফর্ম, কিন্তু এটা যখন ম্যাচিওর হবে, কিছু ফ্যাক্টর যেমন ফলিক অ্যাসিড লাগে, যেমন ভিটামিন বি 12, এখানে আয়রন, এই কম্পোনেন্ট গুলো হচ্ছে একটা ইন্ডাকশন দিচ্ছে, যাতে সে ম্যাচিউরেশন হতে পারে। যখন ম্যাচিওর হবে, তখন দেখবি এখন ডিসকয়েডাল শেপ হয়ে, রাইট? তো ডিসকয়েডাল শেপ হয়েছে মানে কি, একটা জিম টিম করে রোগা হয়েছে, বুঝছিস? তার মানে এর মধ্যে কোনো সেল অর্গানেল নেই, গায়েব হয়ে গেছে। তো কি আছেটা কি, আছে লট অফ হিমোগ্লোবিন, লট অফ হিমোগ্লোবিন। তো সারফেস এরিয়া বাড়ানোর জন্য কি হয়, ইজিলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে, সারফেস এরিয়া বাড়ানোর জন্য কি হয়, ইজিলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে। মাথায় ঢুকেছে এইটুকু? তো যখন ম্যাচিওর হবে, তখন যদি বলে তবে ম্যাচিওর আরবিসি আর ইমেচিওর আরবিসি ডিফারেন্স। তো ম্যাচিওর আরবিসিতে আমরা কি কি পাবো না, সেল অর্গানেলি যেমন নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি, এসব পাবো না, যেটা ইমেচিওর ফর্মে ছিল। ইম্যাচিওরটা কি হবে, রাউন্ড শেপ বা ওভাল শেপ। ম্যাচিওর হয়ে গেলে ডিসকর্ডাল শেপ হবে। ম্যাচিওর আরবিসিতে হিমোগ্লোবিনের অ্যামাউন্ট অনেক বেশি, তার মানে ইজিলি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো গ্যাসেস এক্সচেঞ্জ করতে পারে। আচ্ছা, এই যে ম্যামালিয়ান আরবিসি ছেড়ে বাকি যদি তুই চলে যাস, অ্যাম্ফিবিয়া, রেপ্টাইল, এদের আরবিসিতে কিন্তু বাবু ম্যাচিওর ফর্মেও নিউক্লিয়াস থাকে। তার মানে যদি রেটিকুলার সাইড ফর্মে থাকতো, তখনও কিন্তু অক্সিজেন ক্যারি করতে পারতো, কম। বুঝেছিস? কেন কম হতো, কারণ তুই নর্মালি ভাব, এই ঘরে আমার 10টা বেঞ্চ পড়ে রয়েছে, আমি আর নতুন করে বেঞ্চ অকুপাইড করতে পারবো না। কিন্তু আমি যদি বেঞ্চ সরিয়ে দিই, আমার ছোট 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 বেঞ্চ বসাই, অনেক বেশি বেঞ্চ অকুপাই করতে পারবো। তার মানে ঠিক তেমন
সেলের মধ্যে সেল অরণেল যখন ভ্যানিশ হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন অ্যামাউন্ট বাড়াতে পারবো, তাই না? জায়গাটা তো ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে, আর সেলটাকে চ্যাপ্টা হয়ে গিয়ে সারফেস এরিয়া বাড়াচ্ছে, এতে গ্যাসেস এক্সচেঞ্জ ইজিলি করতে পারে। তো এই গেল আমার আরবিসির গল্প, ক্লিয়ার হলো? তো এইটা হচ্ছে ম্যাচিওর আরবিসি। তো মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য পুরো অক্সিজেনটা সাপ্লাই করতে হচ্ছে, নাহলে নিজে ইউজ করতে তাহলে ইউজ করে নিতে পারতো। মাইটোকন্ড্রিয়া থাকলে সে নিজে অ্যারোবিক রেসপিরেশনে গিয়ে সে নিজে ইউজ করতে পারতো, যেহেতু খরচ করতে পারে না ওই জন্য কি হয় সুবিধা, তো তুই তোর মাছ পাহারা দেওয়ার জন্য ওটা জ্যোতিষী মানে ঋষিকে দিয়ে গেলে, যে মাছ ফাছ খাই না, ভালো ব্যাপারটা হবে না? কিন্তু যে মাছ খায় তাকে মাছ পাহারা দিতে গেলে কি হয়, বিড়ালকে যদি বলিস এই মাছগুলো পাহারা দাও, সে কিছুটা তো খাবে, এরকম কেস। তো আরবিসির কেসটা বোঝা গেল, আরবিসি কতদিন বাঁচে সেগুলো সব বোঝা গেল। ওকে, সো নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে, আচ্ছা আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, একটা ইনফরমেশন এনসিটিতে অলরেডি দেওয়া রয়েছে, এটা কিন্তু জানতে হবে যে 100 ml ব্লাডের মধ্যে 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। কত থাকে? 12 থেকে 16 গ্রাম, 12 to 16 গ্রাম। মাথায় ঢুকলো? তোকে এখান থেকে কোশ্চেন একটু দিতে পারে যে রাম সাইকেলে যাচ্ছিল, রহিম সাইকেলে আসছিল, ধাক্কা লেগে দুজন পড়ে গেল। তো রাম তো দুর্বল, তো রামের বডি থেকে 2 লিটার রক্ত বেরিয়ে গেছে। তো রাম কত অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন লস করবে? So, হ্যাঁ 2 লিটার বেরিয়েছে। কতটা লস করলো সেটা 24, তখন কত লস করলো? এর দাদাগিরি রাউন্ড তো হচ্ছে না, বগলি রাউন্ড নয়, সাইন্টিফিক রাউন্ড। বস, তার মানে ব্যাপারটা হচ্ছে ওই সময় 2 লিটার ব্লাড দিয়ে কতটা হিমোগ্লোবিন ও লস করলো, সেটা হচ্ছে 240 গ্রাম থেকে 320 গ্রাম। ঠিক আছে, এরকম কোশ্চেন ঘুরিয়ে ছোট্ট করে দিতে পারে। এর কেউ যদি বলে এনসিটি তো নেই এরকম লেখা, কিন্তু এনসিটি দিলেও দিতে পারে। তো সেই জন্য প্রিপেয়ার থাকো সব সিচুয়েশনের জন্য। আর কোশ্চেন একটু টাফ হওয়া ভালো, এটাতে একটু এই যে প্রচুর 650 না পেলে আমার মেডিকেল হবে না, এই যে একটা সাইকোলজি ক্রিয়েট হয়ে গেছে, ওটা এই ইয়েটা থাকবে না, যে আমি ভাই 550 পেলেও আমার হবে, তো আমি 550 খাটি। আর একটু টাফ হলে ভালো বাচ্চারা ওখানে বেরোতে পারবে। নইলে আগের বছর দেখি যে কিছু জানে না, আমার কাছে একটা বাচ্চা ছিল, সে কিছু পারতো না, সে দেখি 520 নিয়ে চলে এসেছে, 520 নিয়ে চলে এসেছিল। কি করে করেছে ভগবানই জানে। ওই আর কি, তো সেটা করে লাভ হবে না, একটু কোশ্চেন ট্রিকি হওয়া ভালো, এবং তোমরা সেই মতো প্রিপেয়ার করো নিজেকে। যুদ্ধ কিন্তু কঠিন হবে, কঠিন যুদ্ধের জন্য রেডি হবে। ওকে, তো নেক্সট যেটা হচ্ছে ডাব্লিউবিসি সেলস, হোয়াইট ব্লাড সেলস। হোয়াইট ব্লাড সেলস আর একটা নাম কি লিউকোসাইট, যেমন ওটা ছিল এরিথ্রোসাইট, ওটার নাম কি লিউকোসাইট। আচ্ছা, ব্লাড সেলস কোথা থেকে তৈরি হচ্ছে সেটা জানতে হবে। অল ব্লাড সেলস অরিজিনেট ফ্রম দা রেড বোন ম্যারো অফ ফ্ল্যাট বোন। কোন ধরনের বোন থেকে ব্লাড তৈরি হয়? ফ্ল্যাট বোন। এই দেখ রিবের মধ্যে যে বোন গুলো সব তার নামে, রিবের মধ্যে যে বোন গুলো ফ্ল্যাট হয়। কখনো মাটন খেয়েছিস? মাটন, মাটনের যে যেগুলো আমরা সিনা খাই, সিনা বড় 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 পাঁজরা থাকে না, ফ্ল্যাট বোন গুলো, খাওয়ার পরে ওই বোনটাকে একটা নিবি, নিয়ে বাড়িতে ম্যাগনিফাইং গ্লাস আছে, ছোটবেলায় ওই বায়োলজিক্যাল বক্সে ছিল, ওটার নিচে রাখবি, রেখে দেখবি, ওটাকে দাঁত দিয়ে ফাটিয়ে ফেলে দেখবি না, মানে নর্মালি ইয়েটা নিয়ে, হাড়টা নিয়ে বা দোকান থেকে একটু কেটে নিয়ে দেখবি, পুরো নেটওয়ার্কের মতো স্ট্রাকচার আছে, জালের মতো। আর নেটওয়ার্ক লাইক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি বোন ম্যারোর মধ্যে বসে রয়েছে, বুঝলি, সলিড নয়, জালের মধ্যে রয়েছে, ফ্ল্যাট বোন। আচ্ছা, তো এবার চলে যাবো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কত ধরনের হয়? ডাব্লিউবিসি মানে লিউকোসাইট। লিউকোসাইট কত ধরনের হবে? 2 ধরনের আমরা হবে, একটা গ্র্যানিউলার, আর একটা হচ্ছে আগ্রানুলার। আচ্ছা, লিউকোসাইটটা একবার রিডিং দিয়ে নিয়ে তো আমি ড্র করছি, একটু দেখ।
আনসার এঁকে ফেলবি, ডিফারেন্সিয়েট করতে পারবি সাগনিক, কি দেখে তুই বুঝবি কোনটা ইওসিনোফিল, কোনটা ব্যাসোফিল, কোনটা নিউট্রোফিল? কিসের লোক? ইওসিনোফিলে কটা লোক থাকবে? ব্যাসোফিল? দেখো, ফার্স্টে ডিফারেন্সিয়েট করতে হবে যে গ্রানিউলার নাকি আগ্রানিউলার। গ্রানুলার হলে কি হবে, দানা দানা থাকবে, তাই তো? আর আগ্রানুলার হলে দানা থাকবে না। নিউক্লিয়াস কিন্তু বাবু একটা, মাল্টি নিউক্লিয়েট নয় কিন্তু, হ্যাঁ। তোকে যদি বলা হয় যে এগুলো কি মাল্টি নিউক্লিয়েট, না, একটাই নিউক্লিয়াস, দুটো লোব। দুটো লোব হতে পারে, তিনটে লোব হতে পারে, চারটে লোব হতে পারে, তিনের বেশি লোব হতে পারে। তো এইবার দেখ, এইগুলো কি, প্রথম ডিফারেন্সিয়েশন করবি, ডটেড ডটেড স্ট্রাকচার আছে মানে কি, গ্রানিউলার, তার মানে আগ্রানুলার নয়। ফার্স্ট ডিফারেন্সিয়েশন হয়ে গেল, রাইট। এরপরে দেখতে হবে লোব, নিউক্লিয়াসের লোব কিরকম আছে। আচ্ছা, এটাই কি তাহলে বলছি। দেখ, যেটা দুটো লোক থাকবে, মাথায় রাখবি, EBN। দুটো লোক থাকলেও মানে কি সেটা ইওসিনোফিল। যদি তিনটে লোক থাকে ব্যাসোফিল, মাল্টি লোক থাকে নিউট্রোফিল। তো ইওসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল। আর এইখানে হচ্ছে মনোসাইট, এটা হচ্ছে লিম্ফোসাইট। তো দেখ, ইওসিনোফিল যেটা, সেটা কটা লোক রয়েছে, দুটো লোক। ব্যাসোফিলে তিনটে, নিউট্রোফিলে হচ্ছে মাল্টি লোক। এই জন্য নিউট্রোফিলের আরেকটা নাম হচ্ছে PML, PMNL, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। কারণ মর্ফোলজিটা ডিফারেন্ট হয়, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। ওকে, এবার জানতে হবে ফাংশন, এর নাম কেন এরকম হলো, ইওসিনোফিলের নাম কেন হলো, ইওসিন বলে একটা স্টেন আছে, এটা বেসিক্যালি অ্যাসিডিক স্টেন, তার জন্য এর নাম অ্যাসিডোফিলও বলা হয়। ইওসিনোফিলের আরেকটা নাম কি, অ্যাসিডোফিল। কেন বলা হয়, কারণ এটা অ্যাসিডিক স্টেনেও স্টেন হতে পারে। তারপরে হচ্ছে ব্যাসোফিল। ব্যাসোফিলের কোন নাম কেন হয়েছে, কারণ এটা বেসিক স্টেনেও স্টেন হয়, তাই এর নাম কি, ব্যাসোফিল। আর নিউট্রোফিলটা কি, নিউট্রাল স্টেনে স্টেন হতে পারে, তার জন্য এটা হচ্ছে নিউট্রোফিল। আচ্ছা, ইওসিনোফিল কি রেসপন্সে রোল প্লে করে, অ্যালার্জিক রেসপন্সে রোল প্লে করে। অ্যালার্জিক রেসপন্স, অ্যালার্জিক, এরকম ডাস্টের জন্য হতে পারে, কোনো মাইটস বা টিকস এর জন্য হতে পারে, পোলট্রানের জন্য হতে পারে, হ্যাঁ, কারো ক্ষেত্রে ফুডের কোনো ধরনের ফুডে হতে পারে অ্যালার্জেন। তো অ্যালার্জেন গুলো বডিতে ঢুকলে অ্যালার্জিক রেসপন্স, হাইপার সেন্সিটিভিটি শো করে, সেটা হচ্ছে অ্যালার্জিক রেসপন্স। তখন এই ইওসিনোফিল সেই রোলটা প্লে করে। আর একটা অ্যান্টিবডি আছে, তার নাম কি IgE, ওই অ্যান্টিবডিও তোর অ্যালার্জিক রেসপন্সে রোল প্লে করে। ব্যাসোফিলের মধ্যে থেকে কি সেরোটোনিন, হেপারিন, হিস্টামিন, এগুলো সিক্রেট হয়, যেগুলো কি করে, যেমন হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্টের কাজ করে, সেরোটোনিন, ব্র্যাডিকাইনিন, যেগুলো, হিস্টামিন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। আবার সেরোটোনিন, ব্র্যাডিকাইনিন এগুলো কি করে, এগুলো হচ্ছে তোর ভেসোডাইলেটর, ভেসোকনস্ট্রিক্টরের রোল প্লে করে, মানে তোর ব্লাড ভেসেলস ফ্লো বাড়ছে। তো ব্লাড ভেসেল প্রেশার বাড়বে, তখন ব্লাড ভেসেলটাকে ডাইলেট করবে। ব্লাড ফ্লো স্লো হয়ে গেছে, তার মানে ব্লাডের জল কম খেয়েছিস, তখন সেটাকে কন্ট্রাকশন করতে হবে যাতে ব্লাড প্রেশারটা মেনটেন থাকে, তাহলে তো প্রেশার ফল করে যাবে।
আর নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটিক এবিলিটি আছে। নিউট্রোফিলের মধ্যে কি আছে? ফ্যাগোসাইটোসিস হয়, এর মধ্যে কি হয়? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে কি গো? এনগালফিং অফ সলিড মেটেরিয়াল, কোন ফুড পার্টিকেল কোন সলিড মেটেরিয়ালটাকে যদি কেউ এনগালফ করে নেয়, সেল ইটিং, সেল যখন কোনো সলিড মেটেরিয়াল এনগালফ করে তখন তাকে বলে ফ্যাগোসাইটোসিস। সেল যদি কোনো ওয়াটার অ্যাবজর্ব করে, সেল ড্রিঙ্কিং, দ্যাট ইজ স্পিনোসাইটোসিস। তো দুটো টার্মিনোলজি মাথায় রাখতে হবে, একটা ফ্যাগোসাইটোসিস, দ্যাট ইজ সেল এনগালফ সলিড মেটেরিয়াল। সেল কি করছে? সলিড মেটেরিয়াল এনগালফ করছে। আর পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস মানে হচ্ছে সেল অ্যাবজর্ব ওয়াটার, যেটাকে আমরা বলতে পারি সেল ড্রিঙ্কিং অর সেল ড্রিঙ্কিং। আচ্ছা, ব্লাড সেলের মধ্যে এই যে ডাব্লিউবিসি সেলগুলো আমরা দেখলাম, এই ডাব্লিউবিসি সেলগুলোর মধ্যে কোন সেলটা সেল মানে ফ্যাগোসাইটোসিস করতে পারে? একটা নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। কারণ এই মনোসাইট যখন ম্যাচিওর হয়ে যায়, এটা এরকম অ্যামিবয়েড লাইক স্ট্রাকচার শো করে। এই অ্যামিবয়েড স্ট্রাকচার যে শো করছে, কিডনিটা সেম থাকবে, কিডনি শেপড এর নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা কেমন হবে? এই কিডনি শেপটি থাকবে। এন্ড এই যে স্ট্রাকচার, এর নাম হচ্ছে ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ, ম্যাক্রোফাজটা বেসিক্যালি টিস্যুর মধ্যেও থাকে, এটাকে আমরা বলি টিস্যু ফিক্সিং ম্যাক্রোফাজ। আবার এই ম্যাক্রোফাজ ওয়ান্ডারিং ম্যাক্রোফাজ বলা হয়, ব্লাডেও থাকে। তো ব্লাডেও থাকবে, আবার টিস্যুর মধ্যেও থাকবে। ডিফারেন্ট অর্গানে মানে ডিফারেন্ট জায়গায় এই ম্যাক্রোফাজ গুলোর নাম আলাদা হয়ে গেছে। যেরকম লিভারে গিয়ে নাম হচ্ছে কাপার সেলস, ব্রেনে মানে ব্রেন বা নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড মেসেঞ্জার সেলস। যদি চলে যাই বোনে, অস্টিওক্লাস্ট। হ্যাঁ, তো ডিফারেন্ট জায়গায় নাম ডিফারেন্ট হয়েছে, কিন্তু এগুলো সব ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজের রোল কি? ফ্যাগোসাইটোসিস করা। ম্যাক্রোফাজের রোল কি? ফ্যাগোসাইটোসিস করা। মাথায় ঢুকেছে এইটুকু? সো এরপরে চলে যাবো মনোসাইট আর লিম্ফোসাইট। তার মনোসাইটটার মেন ফাংশন কি হলো? ফ্যাগোসাইটোসিস করা, মানে ডিফেন্সের রোল প্লে। ডিফেন্সে মানে কোন ফরেন পার্টিকেল এলো, তাকে এনগালফ করে নেওয়া, তাকে ডিস্ট্রয় করা, এটা কে রোল প্লে করবে? তো মনোসাইট। ওকে, এবার জানতে হবে যে নেক্সট পার্ট, যেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট ক ধরনের হয়? লিম্ফোসাইট দু ধরনের হয়, একটা বি সেল বা বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। সো বি লিম্ফোসাইট এন্ড টি লিম্ফোসাইটের ডিফারেন্স দেখ। দুটোই অরিজিনেট করে বোন ম্যারো থেকে, দুটোই কোথা থেকে অরিজিনেট করবে? বোন ম্যারো। কিন্তু বি লিম্ফোসাইট ম্যাচিওর কোথায় করবে? বোন ম্যারোতে ম্যাচিওর করবে ইন ম্যামালস। আর পাখিদের ক্ষেত্রে একটা স্ট্রাকচার আছে, তার হচ্ছে বার্সব ফাব্রিকাস। এই বার্সব ফ্যাব্রিকাস অফ বার্ড, এই বি আর এই বি, বোন ম্যারোর বি, এই দুটোর জন্য অ্যাকচুয়ালি নাম হয়েছে বি লিম্ফোসাইট। বার্সব ফ্যাব্রিকাস কোথায় পাবো? পাখিদের পাবো। আর মানুষের ক্ষেত্রে বা ম্যামারের ক্ষেত্রে কোথায় পাচ্ছি? বোন ম্যারো। তো এই দুটো বি আছে বলে এটাকে বি লিম্ফোসাইট বা বি সেল বলা হয়। আবার যদি টি লিম্ফোসাইট বলি আমরা, টি লিম্ফোসাইট কোথায় ম্যাচিওর করবে? থাইমাস গ্ল্যান্ড ইন ইয়াং, ইয়াংদের ক্ষেত্রে থাইমাস গ্ল্যান্ড। কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে যাবে, তখন থাইমাস গ্ল্যান্ড কি হয়? তো রিপ্লেস বাই ফ্যাট, ফ্যাট ডিপোজিশন হয়ে ডিজেনারেট হতে থাকে। যত বয়স বাড়তে থাকে, এই জন্য আমাদের ইমিউনিটি আস্তে আস্তে কমতে শুরু করে। And তখন স্প্লিন অ্যান্ড লিম্ফ নোড,
in adult, spleen and lymph node in adult। এই থাইমাস গ্ল্যান্ডে হয় বলে প্রথমে তাই টি লিম্ফোসাইট বলা হচ্ছে। মাথায় ঢুকলো? এই বি লিম্ফোসাইট তোর কি কাজে লাগে? বি লিম্ফোসাইট তোর কোনটা গো? টি লিম্ফোসাইট, থাইমাস গ্ল্যান্ড ইন ইয়াং, স্প্লিন অ্যান্ড লিম্ফ নোড ইন অ্যাডাল্ট। আচ্ছা, বোন ম্যারো আর একটা বার্সা ফ্যাব্রিকাস, BURSA। নোট করেছো? টি লিম্ফোসাইট নোট করেছো? আচ্ছা, এরপরে জানতে হবে এই যে বি লিম্ফোসাইট এটা কি কাজ করে। বি লিম্ফোসাইটটা বোন ম্যারো থেকে আসছে, বোন ম্যারোতেই ম্যাচিওর করছে। এর কাজটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি বা HI, হিউমোরাল ইমিউনিটি মেনটেন করতে হেল্প করে। মানে অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি বা হিউমোরাল ইমিউনিটি মেনটেন করতে হেল্প করে, বুঝেছো? আর টি লিম্ফোসাইট যেটা করে সেটা কি? CMI, দ্যাট ইজ সেল মিডিয়েটেড ইমিউনিটি কন্ট্রোল করে। যতগুলো টি সেল আছে তার মধ্যে ভার্সন আছে, যেরকম টি হেল্পার সেলস, টি রেগুলেটরি সেলস আছে। টি হেল্পার সেল হচ্ছে বেসিক্যালি তোর ইমিউনিটি কন্ট্রোল করতে হেল্প করে, মানে পুরো গার্জেন অফ ইমিউনিটি টি হেল্পার সেলকে বলা হয়। এইচআইভি ঢুকে কি করে? এই টি হেল্পার সেলের পপুলেশনটাকে কমিয়ে দেয়, ডিস্ট্রাকশন করে দেয়। তার জন্য কি হয়? ইমিউনিটি আর কন্ট্রোল হয় না, তখন অন্য প্যাথোজেন বডিতে ঢুকে পড়ে। মানুষ এইচআইভি তে মরে না, মরে কিসে? অন্য ডিজিজ, হ্যাঁ, ও টিবি অ্যাসোসিয়েট হয়ে যায়, কারণ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তোর বডি ইমিউনিটি স্ট্রং আছে বলে তোর কিছু করতে পারছে না, যখন ইমিউনিটি শাটডাউন হবে টুক করে ঢুকে তোর বাসা করছে। তো এই গেল লিম্ফোসাইটের গল্প। আচ্ছা, আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে প্লেটলেট আর থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট কোথা থেকে তৈরি হয়? থ্রম্বোসাইটও তৈরি হবে বোন ম্যারো থেকে। হুম, ঠিক আছে, 5 মিনিট পরে যাচ্ছি, বলে দাও 5 মিনিট পরে। তো প্লেটলেট বা থ্রম্বোসাইট এটা বেসিক্যালি কোথা থেকে তৈরি হচ্ছে? বোন ম্যারো থেকে। কিন্তু একটা স্পেশাল কাইন্ড অফ সেলস, মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট থেকে এটা তৈরি হয়। এই মেগা ক্যারিওসাইট একটা বড় সেল, ওখান থেকে ফ্র্যাগমেন্টেড পার্ট হয়ে বেরিয়ে যায়, মানে এরকম একটা বড় সেল, বুঝেছিস? ছোট ছোট ফ্র্যাগমেন্টেড হয়ে এখান থেকে এখান থেকে এখান থেকে বেরিয়ে আসে, এইগুলো প্লেটলেট। বোন ম্যারোতেই থাকুন, যেখানে যেখানে বোন ম্যারো থাকে, ফ্ল্যাট বোনে ম্যাক্সিমাম বোন ম্যারো, ছোট ছোট বোনে স্মল বোনে থাকবে না, এইগুলোতে থাকবে না। তো এইটা হচ্ছে প্লেটলেট। প্লেটলেট কেন এত ইম্পর্টেন্ট? কারণ প্লেটলেট হচ্ছে রিজার্ভায়ার অফ থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন, এই জন্য নাম হচ্ছে থ্রম্বোসাইট, থ্রম্বোপ্লাস্টিন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোটিন, যেটা ব্লাড কোয়াগুলেশন ইনিশিয়েট করে। এটা প্লাজমাতে থাকে না, থাকে কার মধ্যে? টিস্যুর মধ্যে থাকে, প্লাস প্লেটলেটের মধ্যে থাকে। এই ব্লাড কোয়াগুলেশন ইনিশিয়েট কে করে? থ্রম্বোপ্লাস্টিন। সেই জন্য এর নাম হচ্ছে থ্রম্বোসাইট, রিজার্ভায়ার। সাইট মানে সেল, যেখানে থ্রম্বোপ্লাস্টিন থাকবে তার নাম কি হয়ে যাচ্ছে? থ্রম্বোসাইট। ক্লিয়ার হলো? এই থর্মোপ্লাস্টিন অ্যাকচুয়ালি তোর ব্লাড কোয়াগুলেশনটাকে ইনিশিয়েট করবে, যদি এটা না থাকতো ব্লাড কোয়াগুলেশন হতো না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো, এরপর আমরা যে পার্টটায় যাবো সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ কি করে কি হয় সেটা জানতে হবে। দেখ, টোটাল কত ধরনের ব্লাড গ্রুপ আছে? 4 ধরনের ব্লাড গ্রুপ। এ বি, এ বি আর ও। কে করেছিল ব্লাড গ্রুপ? কি করেছিল মনে আছে?
ব্লাড গ্রুপিং কি হয়েছিল মনে আছে? কিভাবে করেছিল? কার্ল ল্যান্ডস্টাইনার ফার্স্ট ব্লাড গ্রুপিং করেছিল। এটা ব্লাড গ্রুপিং, তার মানে চারটে ব্লাড, এ, বি, এ বি আর ও। এই ব্লাড গ্রুপিং ডিপেন্ডস অন কোন ফ্যাক্টরের উপরে? অ্যান্টিজেন প্রেজেন্ট অন দ্য ওয়াল অফ আরবিসি। আরবিসির ওয়ালে কোন ধরনের অ্যান্টিজেন আছে তার উপর ডিপেন্ড করে আমাদের ব্লাড গ্রুপিংটা হয়। তার মানে যদি ধর এই আরবিসি, এই আরবিসির ওয়ালে যদি এ ব্লাড গ্রুপ থাকে, তখন মানে এ অ্যান্টিজেন থাকে, তখন সেটা হবে এ ব্লাড গ্রুপ। যদি বি অ্যান্টিজেন থাকে, তখন হয়ে যাবে বি ব্লাড গ্রুপ। যদি বোথ এ আর বি থাকে, তখন এবি ব্লাড গ্রুপ। যদি কোনো অ্যান্টিজেন না থাকে, তখন হচ্ছে ও ব্লাড। তার মানে এইটার উপর বেস করে আমাদের ব্লাড গ্রুপিং এর নাম হবে। ব্লাড গ্রুপিং এর নাম কিসের উপর ডিপেন্ড করে হলো? অ্যান্টিজেন প্রেজেন্ট অন দ্য ওয়াল অফ আরবিসি। মানে কি লিখতে পারি এখানে, যে অ্যান্টিজেন প্রেজেন্ট অন দ্য ওয়াল অফ রেড ব্লাড সেলস। সো রেড ব্লাড সেলস এর ওয়ালে যে অ্যান্টিজেন আছে, তার নাম্বারের উপর মানে অ্যামাউন্ট, কি ভ্যারাইটি আছে তার উপর ডিপেন্ড করে আমাদের ব্লাড গ্রুপিং এ হলো। এবার এই অ্যান্টিজেনের এগেনস্টে একটা অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডি কিন্তু প্যাথোজেনকে ডিস্ট্রাকশন করে না। এগুলোই আরবিসি অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডি, ঠিক আছে? তো এই অ্যান্টিবডি কোথায় থাকবে? প্লাজমা। অ্যান্টিবডি ইন প্লাজমা। তো যদি এ ব্লাড গ্রুপ হয় তার কি হবে? অ্যান্টাই বি। বি ব্লাড গ্রুপ হলে অ্যান্টি এ। এবি তে কোনো অ্যান্টিবডি থাকে না। ও তে কি থাকে? অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি। এটুকু মাথায় থাকলো। এবার কোশ্চেন হচ্ছে কোন ব্লাড গ্রুপ কাকে আমি দিতে পারি। ওকে, কোন ব্লাড গ্রুপ কাকে দিতে পারি? এবি ব্লাড গ্রুপ কাকে কাকে দিতে পারবো? শুধু এবিপি, কাউকে না। শুধু এবিপি। ও ব্লাড গ্রুপ, দেখ, এবি ব্লাড গ্রুপ আমি দিতে পারি এ কে দিতে পারি, মানে এ ব্লাড গ্রুপ এ কে দিতে পারি, আর এবি কে দিতে পারি। মানে ডোনেট কাকে করতে পারি? আচ্ছা, বি ব্লাড গ্রুপ বি কে দিতে পারে, এবি কে দিতে পারে। এবি ব্লাড গ্রুপ কাকে দিতে পারে? এবি কে। ও ব্লাড গ্রুপ কাকে দিতে পারে? এ বি, এ বি, ও। কেন এরকম বললাম বলতো? কেন হলো এরকম চেষ্টা? দেখ, একটা লাইন মাথায় রাখতে হবে, যে ব্লাড ট্রান্সফিউশন যখন হয়, ধর তোর বডিতে কোনো কিছু ফরেন পার্টিকেল ঢুকলে তোর অ্যান্টিবডি তার এগেনস্টে রিঅ্যাকশন করবে। এটা তো নর্মাল ফান্ডা আমাদের জানা আছে। তো এ বি ব্লাড গ্রুপ বা এ ব্লাড গ্রুপ বা বি ব্লাড গ্রুপ যখন তোর বডিতে ঢুকবে, সেই অ্যান্টিজেনটা এগেনস্টে তোর বডিতে যদি স্পেসিফিক অ্যান্টিবডি থাকে, তখন রিঅ্যাকশন করবে। মানে কিরকম? দেখ, এই একটা অর্গানিজম, এই একটা অর্গানিজম, তো এ হচ্ছে বি পজিটিভ, পজিটিভ ছেড়ে দে, বি ব্লাড, এ হচ্ছে এ ব্লাড, ঠিক আছে? তো আমি কি করলাম, এই বির ব্লাডটা দিয়ে দিলাম এর বডিতে, ঠিক আছে? তার মানে এর বডিতে, যার বডিতে দিচ্ছি তার বডির অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশন করবে। যার বডিতে দিচ্ছি তার অ্যান্টিবডি কি আছে? অ্যান্টি বি আছে। এটা কার বডিতে আছে? এ ব্লাড গ্রুপে। যে ব্লাডটা দিচ্ছি তার বডিতে অ্যান্টিজেন কি আছে? বি। যে দিচ্ছি সেটা অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন বি। তাই এই ব্লাড গ্রুপ তো, তাই তো বি ব্লাড গ্রুপ। তার মানে অ্যান্টাই বি আর অ্যান্টিজেন বি কি হবে? রিয়াকশন করবে। মাথায় ঢুকলো? উল্টো পথ দিয়ে ভাব।
এর মধ্যে কি আছে, অ্যান্টি এ আছে, অ্যান্টিবডি এ আছে বি তে, আর এ তে কি আছে, অ্যান্টিজেন এ আছে, কিন্তু এ দুটো ক্লট করবে না, কারণ ওই অ্যান্টিবডি অন্যের বডির দিকে কাজ করতে হবে। মাথায় ঢুকলো? মানে আমি যদি সেই রেসপেক্টে দেখি, এই অ্যান্টি এ আর এই অ্যান্টি মানে অ্যান্টিজেন এ এটাও তো ক্লট করে যেতে পারতো, সেটা করবে না। কারণ কি, অ্যান্টিবডি যখন বাইরে গিয়ে অন্যের বডিতে ঢুকছে, সে সেই পারফরমেন্স দিতে পারবে। তার মানে তোর বডিতে যখন কোনো প্যাথোজেন ঢুকছে, প্যাথোজেনকে ডিস্ট্রয় করার জন্য যেমন তোর বডির অ্যান্টিবডি ফাইট করে, ঠিক তেমন বাইরে থেকে যদি কোনো আরবিসি আসে, আরবিসির ওয়ালে থাকা অ্যান্টিজেনের এগেনস্টে তোর বডিতে যদি স্পেসিফিক অ্যান্টিবডি থাকে, তখনই কাজ করতে পারে। তার মানে তোর যদি এবি ব্লাড গ্রুপ হয়, তোর বডিতে কোনো অ্যান্টিবডি আছে নেই, তাহলে তোর লড়ার কোনো অস্ত্র নেই। এর বাইরে থেকে যেই ব্লাড অ্যান্টিজেনই আসুক, তোর তো লড়ার অস্ত্র নেই, তুই কিছুই করতে পারবি না তার এগেনস্টে, ক্লট হবে না। এই জন্য এবি কে আমরা কি বলি, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আর ও ব্লাড গ্রুপটা কি, তার বডিতে অ্যান্টিজেনই নেই, সুতরাং সে যার বডিতেই যাক, তার অ্যান্টিজেনের সঙ্গে তার যা যা অ্যান্টিবডি থাকুক কোনো রিয়াকশন হবে না, কারণ তারপরে অ্যান্টিজেন নেই। কারণ যে রিসিভ করছে, সে তো অ্যান্টিজেন ফ্রি একটা আরবিসি রিসিভ করছে, তো তার কোনো প্রবলেম নেই। এই জন্য ওটাকে আমরা কি বলি, ইউনিভার্সাল ডোনার। মাথায় ঢুকেছে? Okay. কিন্তু এখানে আবার একটা ছোট্ট জিনিস চলে আসবে, সেটা হচ্ছে আরএইচডি, রিসার্চ ফ্যাক্টর। রিসার্চ মাংকির মধ্যে একটা প্রোটিন পাওয়া গেল, যে প্রোটিনটা মানুষের মধ্যেও আছে, তখন তার নাম দেওয়া হলো আরএইচ ফ্যাক্টর। তো আরএইচ ফ্যাক্টর যার মধ্যে থাকবে সে হচ্ছে এই মানে পজিটিভ, যার মধ্যে থাকবে না সে হচ্ছে নেগেটিভ। ধর এই একটা আরবিসি, এই আরবিসি তে এ ছিল অ্যান্টিজেন, আর আরএইচ বলে একটা প্রোটিন আছে, তাহলে এটা কি বলবো, এ পজিটিভ। এটা কি বলবো, বুঝতে পারছিস তো? তার মানে এখানে আমি কি দিলাম, এই আরএইচ টা সরিয়ে দিই, আরএইচ সরিয়ে দিলে এটা কি দাঁড়াচ্ছে, এটা এ পজিটিভ, এটা এ নেগেটিভ। এটাও বুঝতে পারলাম। তো পজিটিভ নেগেটিভের গল্প, তার মানে যার মধ্যে এই রিসার্চ ফ্যাক্টর থাকবে আরবিসির ওয়ালে, রিসার্চ প্রোটিনটা, তখন তাকে আমরা কি বলবো, পজিটিভ। যদি না থাকে নেগেটিভ। এবার এর পজিটিভ নেগেটিভ নিয়ে একটা প্রবলেম এসেছিল কি, দেখ, নেগেটিভ যদি পজিটিভের বডিতে দেওয়া হয়, নেগেটিভ ব্লাড যদি পজিটিভের ব্লাডে দেওয়া হয়, তো এর তো কোনো অ্যান্টিজেন নেই, ওয়ালে আরএইচ ফ্যাক্টর তো নেই, কার, নেগেটিভে। পজিটিভের বডিতে গেলে পজিটিভ বডি ধরবে কি করে? তোর বাড়িতে ভগবান ঢুকলো, ভূত ঢুকলো, সেগুলো তো ইনভিজিবল, তুই তার এগেন্সটে কি ফাইট করবি? কিছু করতে পারবি? পারবি না। কিন্তু যে ভিজিবল, যার অস্তিত্ব আছে, এটা পাকিস্তানে ঢুকলো, তুই তার এগেন্সটে ফাইট করতে পারবি, কারণ তুই তাকে দেখতে পাচ্ছিস। ঠিক তেমন আরবিসির ওয়ালে যদি অ্যান্টিজেন থাকতো, আরএইচ অ্যান্টিজেন থাকতো, আর তোর বডিতে আরএইচ অ্যান্টিজেন নেই, তখন তোর বডি কি চিনতে পারতো না, এই কে এলো হঠাৎ করে নতুন, এরকম সিস্টেম তো আমি দেখিনি, তাহলে ফরেন পার্টিকেল তার এগেন্সটে ফাইট করে। কিন্তু তোর যদি আরএইচ ফ্যাক্টর থাকতো, আর বাইরে থেকে আরএইচ ফ্যাক্টর আসতো, কারণ তোর বডি তাকে চেনে, যে এ তো আরএইচ ফ্যাক্টর আমার বডিতেই আছে, তাহলে সে সেলফ সেল হিসেবে ট্রিট করতো। বডিতে সেল বা নন সেল কনসেপ্ট চলে, বাইরে যে সেলটাকে ও চিনে ফেলেছে, জানে ওর নিজের সেল, সে তাকে সেলফ বলে ট্রিট করবে নিজের সেলগুলো। কিন্তু বাইরে থেকে যখন কোনো প্যাথোজেন আসছে বা কোনো সেল আসছে যাকে ও চিনতে পারছে না, তখন তাকে নন সেল হিসেবে ট্রিট করে। ঠিক আছে? তোর বডিতে গরুর রক্ত ঢুকিয়ে দেবে, তো গরুর রক্ত তো লাল, সেখানে হিমোগ্লোবিন আছে, সেখানে আরবিসি ডাব্লিউবিসি আছে, তো গরুর রক্তকে সে অ্যাকসেপ্ট করবে কেন হিউম্যান বডি? তাই কি ফেসবুক হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো যে না এটা গরুর রক্ত আছে, তুই অ্যাকসেপ্ট করিস না? ও চিনবে কি করে? ও চিনবে ওই গ্লাইকোপ্রোটিন চেন ইন আরবিসি, আরবিসির বাইরে যে গ্লাইকোপ্রোটিন চেন ওর আলাদা হবে, সেল লাইন যেহেতু আলাদা, ওটা চিনে ফেলবে যে এগুলো তো আমাদের কেউ নয়, সুতরাং এর এগেনস্টে ফাইট করো, তখন কোয়াগুলেট করে দেবে। বুঝতে পেরেছি? তাহলে আরএইচ ফ্যাক্টর যদি থাকে, আরএইচ পজিটিভ যদি হয়, সে শুধুমাত্র পজিটিভকে ব্লাড দিতে পারে। কিন্তু আরএইচ নেগেটিভ যদি হয়, সে পজিটিভকেও দিতে পারবে, আবার নেগেটিভকেও দিতে পারবে। যেহেতু নেই, সে পজিটিভের কাছে গেলেও তার কোনো রেসপন্স নেই, আর নেগেটিভ তো নেগেটিভ, ওরও নেই এরও নেই, কোনো প্রবলেম নেই। বোঝা গেল? এই জন্য আমি যদি ও ব্লাড গ্রুপে ধরি, ও পজিটিভ, কাকে কাকে ব্লাড দিতে পারবে, ও পজিটিভ এ বি পজিটিভ কে ব্লাড দিতে পারবে,
বি পজিটিভ কে ব্লাড দিতে পারবে, এ পজিটিভ কে ব্লাড দিতে পারবে, ও পজিটিভ কে ব্লাড দিতে পারবে। কিন্তু ও নেগেটিভ এবি পজিটিভ কে দিতে পারবে, প্লাস এবি নেগেটিভ কেও দিতে পারে। বি পজিটিভ বা বি নেগেটিভ কেও ব্লাড দিতে পারে, এ পজিটিভ বা এ নেগেটিভ কেও ব্লাড দিতে পারে। বি আচ্ছা, ও ও ও পজিটিভ বা ও নেগেটিভ কেও ব্লাড দিতে পারে। তার মানে সেই রেসপেক্টে ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার। যদি রেসার্চ ফ্যাক্টর নিয়ে আমরা বলি, ও পজিটিভ ইজ ইউনিভার্সাল ডোনার, whereas ও নেগেটিভ, সরি, ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার, whereas ও পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার নয়। ক্লিয়ার হলো? ঠিক তেমন রেসিপিয়েন্টে যদি আমি যাই, এখানে উল্টোটা হবে। এ বি পজিটিভ, এ কার থেকে ব্লাড নিতে পারে? এ নেগেটিভ থেকেও ব্লাড নিতে পারে, এ পজিটিভ থেকেও ব্লাড নিতে পারে। এ বি পজিটিভ থেকেও ব্লাড নিতে পারে, এ বি নেগেটিভ থেকেও ব্লাড নিতে পারে, ও নেগেটিভ থেকেও ব্লাড নিতে পারে, ও পজিটিভ থেকেও ব্লাড নিতে পারে। বি পজিটিভ থেকেও ব্লাড নিতে পারে, বি নেগেটিভ থেকেও ব্লাড নিতে পারে। কিন্তু এবি নেগেটিভ কার থেকে শুধু ব্লাড নিতে পারবে? শুধু নেগেটিভ ওলা ক্যান্ডিডেট, তাই তো? ও নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ আর এ নেগেটিভ। এই জন্য এখানে আমরা কি বলতে পারি, স্যার এ বি পজিটিভ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট আর ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার। যদি তোকে নেগেটিভ আর পজিটিভের কথা বলে তখন এই স্টেটমেন্টটা ঠিক। যদি নেগেটিভ পজিটিভ না বলে বলে যে ও ইউনিভার্সাল ডোনার, হ্যাঁ ঠিক। ইউনিভার্সাল এবি ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, ঠিক। যদি পজিটিভ বা নেগেটিভ জুড়ে দিয়ে বলে তখন অলওয়েজ পজিটিভ নেগেটিভ মাথায় রাখতে। ক্লিয়ার? এই রেসোর্স ফ্যাক্টরের একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স কি? যে ফার্স্ট বা ধর কোনো মা, এই মাদার হোম, এটা মার ব্লাডে হয়তো আর এই নেগেটিভ আছে, মানে কোনো রেসোর্স ফ্যাক্টর নেই, মা হচ্ছে ধর এ নেগেটিভ। আর তার বাচ্চাটা যদি কোনো কারণে বি পজিটিভ হয়ে গেল, মানে একই বডিতে দু রকমের ব্লাড বইছে। ফিটাল ব্লাডটা কি বি পজিটিভ, মাদার ব্লাডটা কি, ম্যাটার্নাল ব্লাডটা এ নেগেটিভ। কিন্তু মাটার্নাল ব্লাড আর ফিটাল ব্লাড কখনো মিক্সিং হয় না, ইন্টারডিজিটেড থাকে, ডিফিউশন হয়ে প্রোডাক্ট ট্রান্সফার হয়। ওই জন্য ফার্স্ট বাচ্চার কোনো প্রবলেম হবে না, কারণ ফার্স্ট বাচ্চা প্রোটেক্টেড বাই প্লাসেন্টা। আমরা যে নিউট্রিশন, বাচ্চা যে ফিটাস যে নিউট্রিশন নেয়, গ্যাসেস এক্সচেঞ্জ হয়, এক্সক্লুসিভ প্রোডাক্ট এক্সচেঞ্জ হয়, সব প্লাসেন্টা আমলিকের কর্ড দিয়ে হচ্ছে। কারণ ওটা ব্লাড মিক্সিং হয়। ব্লাড মিক্সিং হলে গল্পটা হতো মরে যেত বাচ্চাটা, ওখানে গ্রো করতে পারতো না। কিন্তু যখন এটা পার্চুরেট হবে, মানে বাচ্চাটা বেরিয়ে এলো, তখন এই আমলিকের কর্ডটা কি করতে হবে? কেটে দিতে হবে। তখন কিছু ম্যাটার্নাল ব্লাড, কিছু ফিটাল ব্লাড মিক্সিং হবে। মিক্সিং হলে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হবে। এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যেটা তৈরি হবে, সেটা নেক্সট যে বাচ্চাটা আসবে তাকে এফেক্ট করবে। তার জন্ডিস হবে, ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে না, যেটাকে বলা হয় এরিথ্রো, পজিটিভ হলে তবে হ্যাঁ, ব্লাস্টোসিস ফিটালিস। কিন্তু এই রোগটা আর এখন দেখা যায় না। কেন? কারণ আফটার পার্চুরেশন ইমিডিয়েটলি ডক্টর কি করে, একটা ইঞ্জেকশন দিবে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর অ্যান্টিবডি। এটা পুট করে দিলে কি হবে, যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়েছে সেটা নিউট্রালাইজ হয়ে যাবে, তখন আর প্রবলেম হবে না। মাথায় ঢুকেছে? আচ্ছা, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ ফ্যাক্টর এখন একবার মন দিয়ে দেখো। বডির মধ্যে ব্লাড ক্রস করে না তিনটে, চারটে মেন রিজন আছে। কি কি চারটে রিজন? একটা হচ্ছে হেপারিন। হেপারিন তৈরি হচ্ছে, হেপারিনটা কি? অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা তৈরি হয় কোথা থেকে? ব্যাসোফিল থেকে। তো এই হেপারিন তৈরি হয়, হেপারিন আছে বলে ব্লাড কোয়াগুলেট করছে না। আর কি? এন্ডোথেলিয়াল পাতা আছে, পেন আছে, নট কর, নোবেল পাবে। এন্ডোথেলিয়াল লেয়ার অফ ব্লাড ভেসেলস, এটা স্মুথ, স্মুথ হয়। রাফ হলে কি হতো? রাপচার হয়ে যেত, সেলগুলো ভেঙে যেত। আর কি?
থ্রম্বোপ্লাস্টিন অ্যাবসেন্ট ইন দ্য প্লাজমা, প্লাজমায় থ্রম্বোপ্লাস্টিন থাকে না। আর কি? কন্টিনিউয়াস ফ্লো অফ ব্লাড, এটা হতে থাকে। তো এই মেনলি চারটে রিজনের জন্য ব্লাড ক্লট করছে না ইনসাইড দ্য ব্লাড ভেসেলস নর্মাল কন্ডিশন। কিন্তু আমি যদি থাপ্পড় লাগিয়ে ধুম করে পড়াশোনা করলি না, তখন কি হবে? তখন ব্লাড ক্লট করবে, লাল দাগ পড়ে যাবে, কি হবে? ওইখানে রাপচার হবে, রাপচার হলে প্লেটলেট ভাঙবে, প্লেটলেট ভাঙলে কি হবে? থার্মোপ্লাস্টিন চলে আসবে, ক্যাসকেটটা স্টার্ট হয়ে যাবে। মাথায় ঢুকলো? রাপচার হলে এন্ডোথেলিয়াল লেয়ার কি হবে? স্মুথ থেকে এদিক ওদিক এবড়ো খেবড়ো হয়ে যাবে। তাহলে এন্ডোথেলিয়াম লেয়ার যখনই তোর রাফনেস চলে আসবে, প্লেটলেট দিয়ে ধাক্কা খাবে, ভাঙবে। তো কি হচ্ছে? টিস্যু ইনজিওর হলো, তাহলে ইনজিওর টিস্যু, ইনজিওর টিস্যু বা ব্রোকেন প্লেটলেট, তাহলে ইনজিওর টিস্যু হলে প্লেটলেট ভাঙবে। এই ব্রোকেন প্লেটলেট এখান থেকে আসবে কি? রিলিজ হবে থ্রম্বোপ্লাস্টিন, যেটা এতক্ষণ কোনো প্লাজমার মধ্যে ছিল না। এই থ্রম্বোপ্লাস্টিন ইনঅ্যাক্টিভ কন্ডিশনে ছিল, ওটা অ্যাক্টিভ হবে উইথ দ্য হেল্প অফ এনজাইম, তার নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ। থ্রম্বোকাইনেজ দিয়ে এটা কি হবে? অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এটা অ্যাক্টিভ থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিনের প্রেজেন্সে আর ক্যালসিয়াম আয়নের প্রেজেন্সে এইখানে ভিটামিন কে ও একটু হেল্প করে। প্রোথ্রম্বিন যেটা কোথায় ছিল? প্লাজমার মধ্যে ছিল, ওটা থ্রম্বিনে কনভার্ট হয়। নাও দ্য থ্রম্বিন along with calcium ফাইব্রিনোজেন যেটা ছিল প্লাজমার মধ্যে, ওটা ফাইব্রিন মনোমারে কনভার্ট। আর এই ফাইব্রিন মনোমার গুলো এরকম কি করছে? ইনসলিউবল সরু সরু থ্রেডের মতো স্ট্রাকচার, মেস লাইক স্ট্রাকচার তৈরি করছে, নেটওয়ার্কের মতো, জালের মতো। যার জন্য কি হচ্ছে? যে সেলগুলো, যে আরবিসি ডাব্লিউবিসি বাকি সেলগুলো আটকে যাচ্ছে, বেরোতে পারছে না, তখন এখানে ক্লট হয়ে যাচ্ছে, ব্লাড কোয়াগুলেশন হয়ে যাচ্ছে। বুঝেছো? তার মানে ইনিশিয়েশন কখন হবে? যখন টিস্যু ইনজিওর হচ্ছে বা প্লেটলেট ভাঙছে, প্লেটলেট ভাঙলে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হচ্ছে, আর সেই থ্রম্বোপ্লাস্টিন অ্যাক্টিভ হওয়ার পর অ্যাক্টিভ থ্রম্বোপ্লাস্টিন অ্যালং উইথ ক্যালসিয়াম আয়ন প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি করছে, আর সেই থ্রম্বিনটা ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি করছে। আর এই ফাইব্রিন মনোমারটা একটা মেস লাইক স্ট্রাকচার, নেটওয়ার্কের মতো স্ট্রাকচার তৈরি করছে, যার জন্য ওই পথ দিয়ে ব্লাড সেল আর রিলিজ হতে পারে না, তখন সেখানে জমে যায় ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন হওয়ার পরে কিছু সময় ধরে মিনিট দুয়ে দেখতে পাবো হোয়াইট কালারের একটা লিকুইড বেরোচ্ছে, যেটাকে বলা হয় সেরাম। তার মানে প্লাজমার সেরামের মধ্যে ডিফারেন্স কি? আমি যদি বলি ব্লাড মাইনাস সেল, ব্লাড থেকে যত সেল আছে বাদ দিয়ে দাও, হয়ে যাবে কি? প্লাজমা। কোন মা? প্লাজমা। প্লাজমা থেকে নট অল প্রোটিন, কোয়াগুলেটিং প্রোটিন বা কোয়াগুলেশনের যে প্রোটিন ফ্যাক্টর, কোয়াগুলেটিং প্রোটিন ফ্যাক্টর, সেটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে সেরাম। অ্যালবুমিন বাদ দেওয়া যাবে না, অ্যালবুমিন থাকবে। সো যেটা কোয়াগুলেশনে যে কটা ফ্যাক্টর আছে প্রোটিন ফ্যাক্টর, মানে টোটাল 13টা ফ্যাক্টর কোয়াগুলেশনে হেল্প করে। কোয়াগুলেশনে, ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে টোটাল 13 ফ্যাক্টর আছে, যেটা ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। আমাদের ফ্যাক্টরের নাম মনে রাখার দরকার নেই, কিন্তু এই 13টা ফ্যাক্টর মিলে ব্লাড কোয়াগুলেশন কন্ট্রোল করে। এর মধ্যে মোস্ট অফ দা কি আছে? প্রোটিন আছে। তো এই প্রোটিন গুলো যদি সরিয়ে দিই, কারণ প্রোটিন গুলো ক্লটের কাজে লেগে গেছে, বাকি যে লিকুইড পার্টটা পড়ে থাকবে সেটা কি? সেরাম। মাথায় থাকলো প্লাজমা সেরামের ডিফারেন্স। ওকে, এইখানে ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9টা মাথায় রাখবি, কারণ ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 ভেরি ইম্পর্টেন্ট। ফ্যাক্টর 8 and 9 যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায়, পয়েন্ট মিউটেশন বা জিন মিউটেশন যেটাকে বলি,
ডিউ টু মিউটেশন ফ্যাক্টর 8 এন্ড ফ্যাক্টর 9 কি হয়, যদি কোনো কারণে তৈরি না হয় তখন তোর ব্লাড কোয়াগুলেশন স্টপ হয়ে যায়, তখন ব্লাড ক্লট করবে না। সেই কেসটাকে বলা হয় হিমোফিলিয়া। রেজিস্টার নাম কি? হিমোফিলিয়া, নোট করো। ইফ ফ্যাক্টর 8 ইজ অ্যাবসেন্ট, 8 না থাকলে হিমোফিলিয়া এ, আর ফ্যাক্টর 9 না থাকলে বলা হয় হিমোফিলিয়া বি। আমরা ডিজিজটা ডিটেলসে ক্লাস 12 এর যখন আমাদের জেনেটিক্স আছে সেখানে পড়বো, জাস্ট এখন একটু হিন্টটা জেনে রাখো, বুঝেছো? যদি ফ্যাক্টর 8টা মিউটেশন হয়ে যায় তখন হিমোফিলিয়া এ বলা হয়, আর যদি 9টা মিউটেশন হয়ে তৈরি না হয় তখন তাকে বলা হয় হিমোফিলিয়া বি। এটাতে প্রবলেম কি হবে, তোর হাত কেটে গেছে, পা কেটে গেছে, কন্টিনিউসলি রক্ত বেরোতে থাকবে, তারপরে কিছুক্ষণ পরে ফেসবুকে RIP লেখা হবে, অনেকে কি ভালো ছিল, পড়াশোনা করতো, এই ছেলেটা এই বছর নিটে ফার্স্ট হতে পারতো, যে লোকটা তোকে গালাগালি করতো ও লিখবে সিম্পল, মরার পর সবাই ভালো হবে। চলে গেছিস না তুই, তার কোনো ক্ষতি করবি না। ও, কৃষ্ণ বেরিয়ে পড়েছে, পাঠায় কি করে এটা? লিম্ফ, যেমন ব্লাড আমরা পড়লাম, লিম্ফ আর একটা সার্কুলেটরি মিডিয়াম। তো লিম্ফ তৈরি হয় কোথা থেকে? লিম্ফ বেসিক্যালি তৈরি হচ্ছে কোথা থেকে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্লাস ব্লাড প্লাজমা, মানে এই ধর একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, সব সেল নিয়ে টিস্যু হয়। তো এই সেলের মাঝখানে এরিয়াটা কি? ইন্টারস্টিশিয়াল এরিয়া। এইখানে কিছু টিস্যু ফ্লুইড থাকে, আর এই টিস্যু ফ্লুইড গুলো কোথা থেকে আসবে? প্লাজমা লিকেজ। মানে এই পথে ব্লাড সেল চলে গেছে, বুঝছিস? ধর এই ব্লাড চলে গেছে ভেসেলস, তো ব্লাড ভেসেলস এর থেকে প্লাজমা গুলো লিক করে করে বেরোয়, ওই প্লাজমা লিকেজ আর টিস্যু ফ্লুইড মিলিয়ে তো তৈরি হচ্ছে লিম্ফ। লিম্ফ তৈরি হচ্ছে প্লাজমা লিকেজ এন্ড টিস্যু ফ্লুইড মিলিয়ে তৈরি হচ্ছে কি? লিম্ফ। লিম্ফ থাকছে কার মধ্যে? একটা ভেসেলস এর মধ্যে, তাকে বলে লিম্ফ ভেসেলস বা লিম্ফ ডাক্ট বলে। আর লিম্ফাটিক সিস্টেমের পার্ট কি কি? লিম্ফ ভেসেলস আর লিম্ফ নোড। এই দেখ এখানে টনসিল দেখতে পাচ্ছিস, এটা একটা লিম্ফ নোড, চারটে আছে। তো আমাদের এরকম প্রচুর বডিতে প্রচুর লিম্ফ নোড আছে, লিম্ফ নোড গুলোর থেকে প্রচুর ভেসেলস বেরিয়ে গেছে, তাকে বলে লিম্ফাটিক ভেসেলস। ব্লাড হচ্ছে ক্লোজ সার্কুলেশন, এইখান থেকে লিম্ফ কি করছে? নারিশমেন্ট হচ্ছে ডিফিউজ করে নিচ্ছে, নিয়ে ডাইরেক্টলি টিস্যুর মধ্যে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে। তার মানে লিম্ফ অ্যাক্ট অ্যাজ এ মিডলম্যান বিটুইন দ্য ব্লাড এন্ড টিস্যু। ব্লাড থেকে নারিশমেন্ট নিচ্ছে ডিফিউশন করে, যে কোথায় গিয়ে ওপেন করে দিচ্ছে? টিস্যুর মধ্যে গিয়ে। তার মানে ব্লাড কিন্তু ডাইরেক্টলি টিস্যুতে ঢুকছে না, ঢুকছে কে? লিম্ফ, থ্রু লিম্ফাটিক ভেসেলস। এই জন্য একে কি বলা হয়? মিডলম্যান বিটুইন দ্য ব্লাড এন্ড লিম্ফ। আচ্ছা, এই ব্লাড ভেসেলস থেকে ডায়াবেটিস করে কিছু ডব্লিউবিসি বেরিয়ে আসতে পারে, উজিং আউট অফ ডব্লিউবিসি। ডব্লিউবিসি সেল এখান থেকে বেরোতে পারে, ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে আসতে পারে, বুঝেছো? এই ডব্লিউবিসি সেলগুলো কার মধ্যে গিয়ে থাকে? লিম্ফের মধ্যে থাকে। যদি বলা হয় কোন ধরনের ব্লাড সেল লিম্ফের মধ্যে থাকবে, অনলি ডব্লিউবিসি, প্লেটলেটও থাকবে না আর বিসিও থাকবে না, অনলি ডব্লিউবিসি থাকবে কার মধ্যে? লিম্ফের মধ্যে। এই জন্য লিম্ফের আরেকটা কাজ কি? ইমিউনিটিও প্রোভাইড করে, কারণ ওর মধ্যে লিম্ফাটিক ভেসেলস এর মধ্যে লট অফ ডব্লিউবিসিও আছে, ইমিউনিটি প্রোভাইড করছে, মিডলম্যানের কাজ করছে, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট, গ্যাসেস এন্ড এক্সক্রিটেড প্রোডাক্ট, এটাও হেল্প করছে। এটা ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে। ল্যাকটিয়াল ইন্টেস্টাইন আছে আমাদের, ইন্টেস্টাইনে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, যাকে বলা হয় ভিলি। এই ভিলির মধ্যে লিম্ফাটিক ভেসেলস এরকম বসে রয়েছে, যাকে কি বলা হয়? ল্যাকটিয়াল। এই ল্যাকটিয়াল হচ্ছে একটা লিম্ফ ভেসেলস, যেটা ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে। দেখো, দুটো জিনিস আছে, একটা হচ্ছে ট্রান্সপোর্ট, একটা হচ্ছে অ্যাবজর্পশন। ট্রান্সপোর্ট মানে আমি এখান থেকে নিয়ে গেলাম, আর অ্যাবজর্পশন মানে এই দেওয়ালের বাইরে যা আছে অ্যাবজর্ব করি। তার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবকিছু ট্রান্সপোর্ট করতে পারে কে? ল্যাকটিয়াল, মানে তো লিম্ফ ভেসেলস, লিম্ফ ভেসেলস পারে। কিন্তু যদি বলা হয় স্পেসিফিক্যালি অ্যাবজর্পশনের কথা, তখন সেটা ফ্যাট। ফ্যাট অ্যাবজর্পশন কোথা থেকে করবে? ফ্রম ইন্টেস্টাইন থেকে করবে, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল ফর্মে ফ্যাটটা অ্যাবজর্ব করবে। মাথায় ঢুকেছে? চলো লিম্ফটা একটু পড়ে নাও, দিলে হয়ে যাবে।